ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমাদের বিষয় নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। আমরা আজকে ওশেনিয়ার দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব। দেখো, প্রথমে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে একটু জেনে নিই। উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি কিন্তু পর্বতময়। অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু ইত্যাদি কিন্তু এখানে রয়েছে। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস এখানকার প্রধান পর্বতশ্রেণী। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক, যার উচ্চতা কত 3764 মিটার, যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। এর পূর্ব উপকূল বরাবর কি গড়ে উঠেছে? বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদীগুলি হল ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টায়েরি। এগুলো দৈর্ঘ্য কিন্তু ছোট এবং কি হয়, খরস্রোতা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদও কিন্তু রয়েছে। এই অঞ্চলে পার্বত্য অঞ্চলে কিন্তু হিমবাহ সৃষ্ট হ্রদও রয়েছে। আমরা একটু ছবিতে দেখে নেব। দেখো, মাউন্ট কুক হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, এবং স্টুয়ার্ট এবং চ্যাথাম এই দুটো মিলে কিন্তু এই অঞ্চলে এই দুটো বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি ছোট দ্বীপ নিয়ে কিন্তু এই নিউজিল্যান্ড গঠিত। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু দেখো, এই অংশটার সাথে এখানে কিন্তু কুক প্রণালী দ্বারা কিন্তু উপরের এই উত্তরের অংশের সাথে কিন্তু এই দক্ষিণের অংশের কিন্তু এখানে কি রয়েছে, একটা সীমানা করা রয়েছে। কি রয়েছে? কুক প্রণালী। বোঝা গেল? তাহলে এখানে দেখো, পর্বত শৃঙ্গগুলো আমরা একটু দেখে নেব। মাউন্ট অ্যাসপায়ারিং, মাউন্ট আনসল এবং মাউন্ট কুক। তার মধ্যে মাউন্ট কুক হচ্ছে সর্বোচ্চ। বোঝা গেল? আর ঠিক এখানে অবস্থান করেছে কি? স্টুয়ার্ট দ্বীপ। এই কালারগুলো যেখানে দেওয়া আছে সেটা বোঝাচ্ছে হচ্ছে পর্বত, অর্থাৎ এই অঞ্চলটাতে পর্বত রয়েছে। এই কালার যেখানে দেওয়া আছে সেই অংশটি কি রয়েছে? মালভূমি রয়েছে, কারণ এখানে অনেক মালভূমিও দেখতে পাওয়া যায়। আর সমভূমি রয়েছে হচ্ছে এই গ্রিন কালার যেই অংশগুলোতে রয়েছে মানচিত্রে, সেই অংশগুলোতে রয়েছে সমভূমি। বোঝা গেল? এবং এর এখানে অবস্থান করে হচ্ছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ দিকেও প্রশান্ত মহাসাগর, এখানে রয়েছে তাসমান সাগর। বোঝা গেল? এই গেল নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। এখন আমরা মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে জানব। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই তিনটি অঞ্চল। হাজার হাজার দ্বীপ কিন্তু এই তিনটি অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যায়। এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। এখানকার বেশিরভাগ দ্বীপগুলি কিন্তু গঠিত হয়েছে কি? আগ্নেয় পদার্থ জমা হয়ে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম, দেখো ছবিতে দেখো, মাউন্ট উইলহেলাম, যার উচ্চতা কত? 4509 মিটার, যা ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট উইলহেলাম। এখানে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কি, ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি, এগুলো কিন্তু এই প্রতিটি কিন্তু কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত, এবং এর কিন্তু আলাদা আলাদা সব পর্বতশৃঙ্গগুলো রয়েছে। দেখো, হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য এখানকার আগ্নেয় দ্বীপ। উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ কি কি? হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি। হাওয়াই দ্বীপে মৌনালোয়া, কিলাউইয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। এছাড়া মার্শাল, গিলবার্ট, ক্যারোলিন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে কিন্তু সৃষ্টি হয়। তাহলে মৃত প্রবাল জমে কোন দ্বীপগুলি সৃষ্টি হয়েছে? মার্শাল, গিলবার্ট এবং ক্যারোলিন। বোঝা গেল? এখন আমরা একটু জেনে নিই যে মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও কি বেশি। মানে এটা নিয়ে হচ্ছে প্রচুর মতামত রয়েছে। বিষয়টা কিন্তু সত্যি, ঠিক আছে? বিষয়টা সত্যি। এর মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9170 মিটার।
এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে, আর বাকি 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8848 মিটার। তাই মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা কিন্তু বেশি। কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। যেহেতু পৃথিবীর সমস্ত ধরনেরই উচ্চতাগুলো সব সমুদ্রপৃষ্ঠ থেকে অর্থাৎ সি লেভেল থেকে যেহেতু মাপা হয়, নির্ধারণ করা হয়, তাই সেই দিক থেকে বিচার করলে কিন্তু মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আর যদি মোট উচ্চতার দিক থেকে বোঝা যায় তাহলে কিন্তু মৌনা লোয়ার উচ্চতা কিন্তু মাউন্ট এভারেস্টের থেকেও কিন্তু বেশি। বোঝা গেল? এখন আমরা দেখো যে একটু জেনে নেব যে এই এখানকার যে নদ নদীগুলো কি কি। বোঝা গেল? তাহলে দেখো নিউজিল্যান্ডের যে নদ নদী, এই অংশে যে নদ নদীগুলো রয়েছে, হ্যাঁ, এই অংশে কিন্তু নদ নদীগুলোর আবার ভাগও রয়েছে। এক একটা জায়গা কিন্তু এক এক রকম নদ নদী দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা চলে আসব অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে কি কি নদী দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় মারে ডার্লিং, হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার এবং আয়ার। বোঝা গেল? এর প্রত্যেকটি নদীর কিন্তু উৎসগুলো আলাদা। মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অস্ট্রেলিয়ান আল্পস থেকে। কোথা থেকে? অস্ট্রেলিয়ান আল্পস থেকে। ডার্লিং নদী নিউ ইংল্যান্ড রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পূর্ব ও পশ্চিমের মালভূমি। বোঝা গেল? তাহলে এই অংশগুলো থেকে কিন্তু নদীগুলো উৎপন্ন হয়েছে। মোহনা কি? এনকাউন্টার উপসাগর, প্রশান্ত উপসাগর এবং আর হ্রদ, অর্থাৎ মারে নদী এনকাউন্টার উপসাগরে পড়েছে, আর ডার্লিং নদী প্রশান্ত মহাসাগরে পড়েছে, আর এই যে হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার এগুলো কোথায় গিয়ে পড়েছে? আয়ার হ্রদে গিয়ে পড়েছে। বোঝা গেল? বৈশিষ্ট্য কি? ওশেনিয়ার দীর্ঘতম নদী। ওশেনিয়ার কিন্তু দীর্ঘতম নদী কি? মারে। ওশেনিয়ার দীর্ঘতম নদী। এছাড়া অন্যান্য যে হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার এগুলো কিন্তু অন্তর্বাহিনী নদী। বোঝা গেল? এখন আমরা জানব যে অস্ট্রেলিয়ার অন্যান্য মানে এই ওশেনিয়া মহাদেশের অন্যান্য নদীগুলো সম্পর্কে। দেখো নিউজিল্যান্ডের নদীর নাম কি? ওয়াইটাকি এবং ক্লাথা। ওয়াইটাকি কোথা থেকে উৎপন্ন হয়েছে? বেনমর হ্রদ থেকে। ওয়াইটাকি কোথা থেকে উৎপন্ন হয়েছে? বেনমর হ্রদ। কোথায় গিয়ে পড়েছে? এর মোহনা কোথায়? প্রশান্ত মহাসাগর। এবং ওয়াইটাকি হচ্ছে নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। ক্লাথা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ওয়ানাকা হ্রদ থেকে। এবং কোথায় গিয়ে পড়েছে? প্রশান্ত মহাসাগর। বোঝা গেল? এর সেরকম বৈশিষ্ট্য কিছু নেই। তারপর চলে আসবো পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভিক্টর ইমানুয়েল রেঞ্জ থেকে। ভিক্টর ইমানুয়েল রেঞ্জ। এবং কোথায় গিয়ে পড়েছে? পাপুয়া উপসাগর। কোথায় গিয়ে মিশেছে? পাপুয়া উপসাগর। বোঝা গেল? তাহলে দেখো আজকে আমরা কিন্তু এই নদ নদীগুলো সম্পর্কে জানলাম এবং একটু মানচিত্রে আমরা দেখে নেব এই নদ নদীগুলো সম্পর্কে। দেখো অস্ট্রেলিয়ার এখানে কিন্তু দেখো আয়ার হ্রদ, এখানে আয়ার হ্রদ রয়েছে। এইগুলো হচ্ছে নদীর চিহ্ন, হ্যাঁ, এগুলো নদ নদী বোঝানো হয়েছে। এখানে ঠিক মারে নদী গেছে এবং ডার্লিং নদীও গেছে, ওয়ারেগা নং, তারপরে কালেগা নং, ডার্লিং নদ, তারপর লাচনান নং, এগুলো আরও অন্যান্য আছে। তোমাদের এখানে প্রধান প্রধান নদীগুলো সম্পর্কেই বর্ণনা করা রয়েছে। এবং এছাড়াও বিভিন্ন অন্তর্বাহিনী নদীগুলো রয়েছে, মিচেল নং, গিলভার্ট নং, তারপরে ড্যালি নং, হ্যাঁ, রোপার নং অর্থাৎ নদী, ডিগ্রে নদী, ফর্টিক্সকু নদী, গাসকোয়েং নদী, মার্চিসন নদী, এইগুলো রয়েছে। এবং এই চিহ্নটির দ্বারা হচ্ছে এখানে হ্রদকে বোঝানো হয়েছে, অর্থাৎ আয়ার হ্রদ এবং টরেন্স হ্রদ। বোঝা গেল? এই গেল হচ্ছে অস্ট্রেলিয়ার নদ নদী। অর্থাৎ অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমে অসংখ্য হ্রদও রয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু শুষ্ক এবং লবণাক্ত। এই অঞ্চলের হ্রদগুলো কি? শুষ্ক এবং লবণাক্ত। এদের মধ্যে মধ্যভাগের আয়ার এবং টরেন্স, এই যে আমি যে বললাম যে আয়ার হ্রদ এবং টরেন্স হ্রদ, এটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য, আয়ার হ্রদ এবং টরেন্স হ্রদ। আর পশ্চিমের মরুভূমির ম্যাকে এবং উইলস হচ্ছে উল্লেখযোগ্য, ম্যাকে এবং উইলস। বোঝা গেল? নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে।
তাওপো হলো এদের মধ্যে বৃহত্তম। আর নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং এই যেগুলো হচ্ছে হিমবাহ গলেই এই হ্রদগুলোর সৃষ্টি হয়েছে। তাওপো হলো এদের মধ্যে বৃহত্তম। তাওপো কি এদের মধ্যে বৃহত্তম। তাহলে আজকে আমরা কিন্তু মানে নিউজিল্যান্ডের যে ভূপ্রকৃতি এবং এই অঞ্চলের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই অংশের যে প্রধান প্রধান নদ নদীগুলো এগুলো সম্পর্কে কিন্তু জানতে পারলাম। বোঝা গেল? তোমরা কিন্তু পড়ার সময় এই ছোট ছোট বিষয়গুলো খুব মন দিয়ে পড়বে এবং মানচিত্র দেখে অবশ্যই পড়বে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।